বিশ্ব যখন একটা যুদ্ধবিরতির অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই ইসলামাবাদ থেকে এলো এক চাঞ্চল্যকর খবর। টানা ২০ ঘন্টার ম্যারাথন শান্তি আলোচনার ফলাফল শূন্য। ইরান এবং যুক্তরাষ্ট্র কেউই কাউকে এক চুলও ছাড় দেয়নি। আর এর জের ধরেই মধ্যপ্রাচ্যে বাজতে শুরু করেছে নতুন যুদ্ধের দামামা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা জানবো কেন এই আলোচনা ব্যর্থ হলো, হরমুজ প্রণালীতে কি ঘটতে যাচ্ছে, আর লেবাননের পরিস্থিতিটা এখন ঠিক কেমন। কেন ব্যর্থ হলো এই বহুল প্রতীক্ষিত আলোচনা? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সোজা উত্তর: ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানেনি। আর ইরানের দাবি যুক্তরাষ্ট্র জোর করে শর্ত চাপিয়ে দিতে চেয়েছে। তবে সবচেয়ে বড় বাধা ছিল পারমাণবিক ইস্যু। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুঙ্কার দিয়েছেন। তিনি জানিয়েছেন মার্কিন নৌবাহিনী এখন হরমুজ প্রণালীতে একটি সম্পূর্ণ নৌ অবরোধ বা নেভাল ব্লকেড শুরু করতে যাচ্ছে। ট্রাম্পের সাফ কথা, যেসব জাহাজ ইরানকে অবৈধ টোল দেবে, আন্তর্জাতিক জলসীমায় তাদের আটক করা হবে। আর কোনো ইরানি যদি আক্রমণ করে, তবে তাদের কঠোরভাবে ধ্বংস করা হবে। ট্রাম্পের এই হুমকির পর ইরান কি চুপ করে আছে? একেবারেই না। ইরানের আইআরজিসির নেভি উল্টো মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে সরে যাওয়ার জন্য চরম সতর্কবার্তা দিয়েছে। একটা ভিডিওতে দেখা যায় ইরানি বাহিনী মার্কিন ডেস্ট্রয়ারকে বলছে, এটি আমাদের শেষ সতর্কবার্তা, গতিপথ পরিবর্তন করো, না হলে তোমাদেরকে টার্গেট করা হবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষায় তারা অনড়। শুধু তাই নয়, পারস্য উপসাগরকে পারস্য নাম পাল্টে আরব উপসাগর বলায় মার্কিন যুদ্ধ সচিবকে কড়া ভাষায় তিরস্কার করেছে তেহরান। তেহরান বলেছে, চেঙ্গিস খান যেটি পারেনি, আলেকজান্ডার দ্য গ্রেট যেটি পারেনি, তুমি কে ক্যাপ্টেন এসেছো সেটা করবে। আলোচনার টেবিল যখন উত্তপ্ত, তখন লেবাননে বইছে শোক আর ধ্বংসের বন্যা। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের টায়ার জেলা, কানা শহর এবং নাবাথি ভবনে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নারী, শিশু কেউ বাদ যায়নি ইসরায়েলের এই নির্মম বোমাবর্ষণ থেকে। তবে প্রতিরোধ যোদ্ধারাও বসে নেই। হিজবুল্লাহ গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে ৩৭টি সফল অভিযান চালিয়েছে। ধ্বংস করেছে ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্ক ও সামরিক যান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলি কূটনীতিকরা পর্যন্ত গোপন অ্যাপার্টমেন্টে যেয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এই চরম উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আরও দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমত, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আজ স্পেনের বার্সেলোনা থেকে ৭০টি দেশের প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবক নিয়ে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই ফ্লোটিলা আবার রওনা দেবে গাজার উদ্দেশ্যে। তীব্র ক্ষুধাপীড়িত, দুর্ভিক্ষপীড়িত, অসহায় গাজার সাধারণ মানুষগুলোর জন্য খাবার নিয়ে যাবে। ইসরায়েলের অবৈধ, নির্মম, ইতিহাসের সবচেয়ে জঘন্য অবরোধটা ভাঙার চেষ্টা করবে। যখন বিশ্বের কোনো দেশ, কোনো মুসলিম দেশ এই উদ্যোগটা নিতে সাহস পাচ্ছে না, তখন কিছু অকুতোভয় বীর ধর্মের ভেদাভেদ ভুলে ঝাঁপিয়ে পড়ছে মাঝ সমুদ্রে ছোট ছোট ডিঙি নৌকার মতো নৌকা নিয়ে। তাদের একটাই উদ্দেশ্য, কিছু খাবার, কিছু শিশু খাদ্য, কিছু ঔষধ গাজার সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেয়া। এই যখন অবস্থা, ঠিক তখন ২০১০ সালে গাজাগামী একটা ত্রাণবর ছিল। তাদেরও একই উদ্দেশ্য ছিল, গাজায় সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া। সেখানে ইসরায়েল হামলা করেছিল, বহু মানুষকে হত্যা করেছিল। যখন সেই জাহাজটি গাজার আশেপাশেও যায়নি, ছিল আন্তর্জাতিক পানি সমুদ্র সীমায়। আজকে সেই ২০১০ সালে গাজাগামী ত্রাণবহলে হামলার দায়ে তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৫ জনের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, তুরস্কের ইস্তাম্বুলে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ এড়িয়ে যাওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নালের একটা খবর পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। খবরটি হচ্ছে, ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো এখনো অক্ষত এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধরে রেখেছে। মধ্যপ্রাচ্যে একটা টাইম বোমা এখন টিক টিক করছে। সেটি কখন বিস্ফোরিত হয় সেটাই এখন দেখার বিষয়। প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি আলোচনার আবহাওয়া থেকে কেন এত তাড়াতাড়ি যুদ্ধাংদেহী পর্যায়ে চলে গেল? কারণ ইরানের অনড় অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের একগুঁয়েমিতা এবং তাদের অযৌক্তিক দাবিগুলো। ইরান জানে পারমাণবিক শক্তি বা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে ইসরায়েল ও আমেরিকা তাদের ওপর আরও বেশি চড়া হবে। তাই তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বা তাদের পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করতে রাজি নয়। এছাড়া আছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর উপর ইরানের এখন এই মুহূর্তে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা এই কৌশলগত অবস্থানটি ছাড়তে নারাজ। তারা এটি উন্মুক্ত করতে রাজি হলেও নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের অধিকার নিজেদের কাছে রাখতে চায়। এই একটি মাত্র পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 20% যাতায়াত করে। দিনে 120 থেকে 150টি ট্যাঙ্কার এদিক দিয়ে যাতায়াত করে। ইরান যদি প্রতি ট্যাঙ্কারে প্রতি ব্যারেল তেলের জন্য মাত্র $1 অতিরিক্ত নেয়, এই পথটা দিয়ে বছরে ইরান $96 বিলিয়ন আয় করবে বর্তমান হিসেবে। ইরানের যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে বছরের পর বছর, দশকের পর দশক অবরোধ দিয়ে পশ্চিমারা যেভাবে ইরানকে দমিয়ে রেখেছে, ইরানের অর্থনীতিকে বনসাই করে রেখেছে, এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে সব কিছু ছেড়ে রকেটের গতিতে উপরে তুলতে পারে। ইরান এই সুযোগ কেন ছাড়বে? এবং বর্তমানে যুদ্ধে ইরানের অবস্থান যুক্তরাষ্ট্রের চাইতে শক্তিশালী। ট্রাম্প বারবার দাবি করেছেন, বারবার অনুরোধ করেছেন পাকিস্তানকে দিয়ে যেন ইরান আলোচনায় বসে, যুদ্ধবিরতিতে রাজি হয়। ইরান কিন্তু চায়নি। তাহলে এখন তারা কেন সেই জিনিসগুলো দিয়ে দিবে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে অর্জন করতে পারেনি, শুধুমাত্র আলোচনায় সেগুলো ইরান দিয়ে দিবে? প্রশ্নই আসে না। এছাড়া লেবানন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইরান জোরালোভাবে দাবি জানিয়েছে যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হবে। লেবাননকে যুদ্ধবিরতির বাইরে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লাভ নেই। লেবাননের যুদ্ধ বন্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, ট্রাম্পের কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কার হবে? ইসরায়েলের হবে। ইসরায়েল চাচ্ছে, নেতানিয়াহু চাচ্ছে যেভাবে হোক লেবাননে অনবরত হামলা করা, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেয়া, লেবাননের যতটুকু ভূমি সম্ভব দখল করে নেয়া এবং হিজবুল্লাহকে দুর্বল থেকে দুর্বলতা করে দেয়া। একটা দুর্বল হিজবুল্লাহ যখন তার প্রতিবেশী হিসেবে থাকবে, তখন তাকে চিন্তা করতে হবে না। সে শুধুমাত্র ইরানের দিকে মনোযোগ দিতে পারবে এবং পরবর্তীতে আবার যখন যুদ্ধ শুরু করবে তারা, তখন তার চিন্তা করতে হবে না যে এই দক্ষিণ সীমান্তে ইসরায়েলের আর কোনো হুমকি আছে। সে তার পুরো মনোযোগ, পুরো ধ্বংসযজ্ঞ ইরান সীমান্তে নিয়ে যাবে। ঠিক তার জন্য ইসরায়েল চাইছে এই মুহূর্তে লেবাননকে যতটুকু পারা যায় দখল করে নিতে, যতটুকু পারা যায় ধ্বংসযজ্ঞ চালাতে। ইরান সেই সুযোগ ইসরায়েলকে দিতে চায় না। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাধ্য করছে ইরানকে যেন ইরান লেবাননকে যুদ্ধবিরতির বাইরে রাখে, কিন্তু ইরান এই সুযোগটি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেবে না। তাই সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই লেবানন। ইসরায়েল চায় যেভাবে তারা হামাসকে অনবরত হামলা করে দুর্বল করেছে, হামাসকে চেপে রেখেছে গাজার ভেতরে, ঠিক সেভাবে হিজবুল্লাহকে চেপে রাখতে। এরপর হয়তোবা তারা হুতিদেরকে ধরবে, ঠিক যেভাবে তারা নিষ্ক্রিয় করেছে বাশার আল আসাদকে সিরিয়ায়, তারপর চোখ বন্ধ করে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে হিজবুল্লাহকে এবার মিনিমাইজ করতে পারলে, দুর্বল করে দিতে পারলে,
তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে তারা এর পরের বার ইরানের ওপর ঝাঁপিয়ে পড়বে। এছাড়াও ইরান তার ওপর হওয়া বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির জন্য একটা ক্ষতিপূরণ চেয়েছে। এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মতপার্থক্য রয়ে গেছে। ইরান বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য নিষেধাজ্ঞার প্রত্যাহার ও অর্থ ফেরত চেয়েছে। ইরান বলেছে, আমাদের জব্দকৃত যে $120 বিলিয়ন তোমাদের কাছে রয়েছে, তোমাদের মিত্রদের কাছে আছে, সেগুলো অবিলম্বে ফেরত দাও। আমাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নাও। এই পদক্ষেপগুলো দেখা গেলে বোঝা যাবে যে তোমরা আলোচনা করতে রাজি। তখন অন্যান্য বিষয়ে ছাড় দেওয়ার কথা বিবেচনা করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সব চাইবে, হরমুজ খুলে দাও, পারমাণবিক যে সমৃদ্ধকরণ কর্মসূচি আছে সেটি বন্ধ করে দাও, তোমাদের মিসাইল বন্ধ শেষ করে দাও, তোমরা নখদন্তহীন বাঘ হয়ে পড়ে থাকবে, আমরা তোমাদেরকে জবাই করে 40 খেয়ে নেব। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের চাওয়া। সে নিষেধাজ্ঞাও তুলবে না। সারা পৃথিবীতে ইরানের $120 বিলিয়ন আমেরিকা ফ্রিজ করে রেখেছে, অবরোধ দিয়ে রেখেছে। শুধুমাত্র চীনে আছে $20 বিলিয়ন। ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেগুলো দেয়া হচ্ছে না। এছাড়া কাতারে আছে $6 বিলিয়ন, দক্ষিণ কোরিয়ায় আছে এরকম $6 বিলিয়ন মতো। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের হাতে $2 বিলিয়ন আছে। সারা পৃথিবীতে ইরানের $120 বিলিয়ন যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে। ইরান সেগুলো ছাড়ার কথা বলছে। এগুলো আমাদের টাকা, অনেক আগে থেকে তোমরা রেখে দিয়েছ, আমার টাকা আমি ব্যবহার করতে পারছি না, এগুলো ছেড়ে দাও। তোমাদের যদি সত্যি যুদ্ধবন্ধের আগ্রহ থাকে, আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছা থাকে, আগে যেগুলো তোমরা আটকে রেখেছো সেগুলো ছেড়ে দাও। না, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ছাড়বে না। তারা ইরানের কাছ থেকে সব কিছু নিয়ে নেবে, যেগুলো তারা যুদ্ধ করে আদায় করতে পারছে না, সব কিছু আলোচনা করে তারা নিয়ে নেবে, কিন্তু তারা কিছুই দেবে না। আমেরিকা চায় ইরান কোনো শর্ত ছাড়াই আগে হরমুজ প্রণালী খুলে দিক, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের লিখিত প্রতিশ্রুতি দিক, তারপর তারা ধীরে ধীরে নিষেধাজ্ঞা তোলার কথা ভাববে। তুলে নেবে এর নিশ্চয়তা দিচ্ছে না, তারা ভাববে তোলা যায় কিনা। কতটা অদ্ভুত চিন্তা নিয়ে তারা আলোচনায় এসেছে। আসলে সরাসরি যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার জন্য, যেটাকে বলে এক্সিট পয়েন্ট, আমেরিকা এই আলোচনা ও যুদ্ধবিরতিটাকে ব্যবহার করছে। এবং পাশাপাশি আলোচনার যে সময়টা আছে, যখন আলোচনা চলছে, ঠিক এই সময়ে সে মধ্যপ্রাচ্যে আরও সৈন্য জড়ো করছে। C-17, C-5 মতো যে পরিবহন এবং সামরিক বিমানগুলো আছে, এগুলো দিয়ে সেনাবাহিনী অস্ত্র আনছে, এগুলো মোতায়েন করছে, এবং যুদ্ধটা এর পরের বার তারা যেন পূর্ণ উদ্যমে শুরু করতে পারে তার প্রস্তুতি রাখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চান। তার স্বার্থটা কি? নেতানিয়াহুর বিরুদ্ধে এত পরিমাণ দুর্নীতির মামলা আছে খোদ ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের আদালতে তার মামলা চলছে, তিনি যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি রাখছেন। যখনই তার যুদ্ধ শেষ হয়, তার বিরুদ্ধে মামলা শুরু হয়, তাকে আদালতে হাজিরা দিতে হয়, এবং নিশ্চিতভাবে তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ আছে, তাকে নিশ্চিতভাবে জেলে যেতে হবে। এই পরিস্থিতিতে যে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেটা করে, সে কোনো মিত্র দেশে যে আশ্রয় নেয়। নেতানিয়াহুর পক্ষে সেটা অসম্ভব। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICC, এই আদালতগুলোতে নেতানিয়াহুর বিরুদ্ধে এর আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। গাজায় মাত্র 2 বছরে 90,000 মানুষ সে হত্যা করেছে, এই ব্যক্তি একা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। সে অন্য দেশে আশ্রয় নিতে পারছে না, দেশে বিচারের মুখোমুখি হচ্ছে। তাকে জরুরি অবস্থা দিয়ে, যুদ্ধকালীন জরুরি অবস্থা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। যখনই সে যুদ্ধ শেষ করে, তখনই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় স্বাভাবিক সময়ে। ওই মুহূর্তে সে আরেকটি যুদ্ধ শুরু করে দেয়, কখনো গাজায়, কখনো লেবাননে, কখনো ইরানে, কখনো হুথিদের বিরুদ্ধে। এই হচ্ছে নেতানিয়াহু।
নেতানিয়াহু চান যুদ্ধ চালিয়ে যেতে এবং তার প্রবল চাপেই আমেরিকা লেবাননকে যুদ্ধবিরতির বাইরে রেখেছে। এমনকি আলোচনা চলাকালীনও নেতানিয়াহু লেবাননে কার্পেট বোম্বিং চালিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে, যেকোনো মূল্যে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিবেন। কারণ তার কাছে রাস্তা একটাই, যুদ্ধ। তিনি প্রমাণ করতে চান যুদ্ধই একমাত্র পথ টিকে থাকার জন্য। আর একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমেরিকার মিত্র হিসেবে পরিচিত অনেক দেশ তাদের সামরিক নীতি থেকে সরে আসছে। কানাডার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কানাডার প্রতিরক্ষা বাজেটের প্রতি ডলারের ৭০ সেন্ট যে আগে আমেরিকায় যেত তা আর আমেরিকায় পাঠানো হবে না। অর্থাৎ কানাডা তার সর্বমোট যে প্রতিরক্ষা বাজেটটা আছে তার ৭০% আমেরিকায় দিত অস্ত্র কেনার জন্য। এটা আমেরিকায় দেয়া হবে না। কানাডা অন্য কোথাও থেকে অস্ত্র কিনবে। কোত্থেকে? চায়না। নিঃসন্দেহে চায়না। আমেরিকার প্রতিবেশী চায়নার কাছ থেকে অস্ত্র কিনবে। কোথায় আমেরিকা সুপার পাওয়ার? কোথায় তার হেজিমনি, তার ডমিন্যান্স? বিশ্বে গ্লোবাল ডমিন্যান্স নাই মার্কিন যুক্তরাষ্ট্রের আর। ইউরোপের স্পেন, ফ্রান্স, ইতালি, ইউকের মতো দেশগুলো আমেরিকার নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে বলার সাথে সাথে ইউরোপের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা ন্যাটো সদস্য আমেরিকার পেছনে পেছনে সেই সুদূর আফগানিস্তানে চলে গেছে। যারা খুব ছোট দেশ ন্যাটোর, তারাও ২ জন সৈন্য দিয়ে হলেও আমেরিকার পিছনে পেছনে গিয়েছে। কারণ আমেরিকা ছিল তখন বিশ্বের নেতা। আমেরিকার এই দুঃসময়ে সব মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। এবং ইসরায়েল নিজেও বলছে সরাসরি সৈন্য আমি পাঠাবো না ইরানের বিরুদ্ধে, কারণ আমার দেশের ভিতরে অর্থাৎ ইসরায়েলের ভেতরে পশ্চিম তীরে তার সমস্যা আছে। পশ্চিম তীরে প্রচুর সেনা মোতায়েন করতে হচ্ছে। গাজায় সে লড়াই করছে, গাজায় সেনাবাহিনী যুদ্ধ করতে করতে ক্লান্ত। লেবাননে তারা যুদ্ধ করছে। আমার পক্ষে এখন ইরানে সৈন্য পাঠানো সম্ভব না। ইসরায়েল থাকলেও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে ইসরায়েল নাই। ঠিক যেমন মুসা আলাইসাল্লাম আমালেকারদের বিরুদ্ধে যখন লড়াইয়ের জন্য বনী ইসরায়েলকে বলেছিল যে আসো আমরা লড়াই করি আমেরিকার বিরুদ্ধে, তখন তারা বলেছে তুমি আর তোমার আল্লাহ যে লড়াই করে আমরা যাব না। ঠিক এমন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে এনে ইরানের বিরুদ্ধে এখন ইসরায়েল বলছে আমরা আমাদের সৈন্য ইরানে পাঠাবো না, তুমি যাও নিজের মতো লড়াই করো। এছাড়াও ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার পরিকল্পনার বাইরে গিয়ে নিজস্ব সামরিক শক্তি গঠনের চিন্তাভাবনা করছে। তারা মনে করে আমেরিকার কথা মতো বাজেটের বিশাল অংশ সামরিক খাতে ব্যয় না করে সস্তায় ড্রোন ও নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব। এই সস্তা ড্রোন কোত্থেকে তারা কিনবে? চায়না থেকে। পুরো ইউরোপ বুঝতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি দামি, অতি ব্যয়বহুল এই যুদ্ধ সমরাস্ত্রগুলো কেনার চাইতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেনার চাইতে বিপুল দামের এই সাদা হাতির যুদ্ধ বিমান F-35 কেনার চাইতে কম দামে প্রচুর সংখ্যক সস্তা ড্রোন চায়না থেকে ইরানের মতো কিনে নিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা বুদ্ধিমানের কাজ। এবং তারা সেই দিকটাই আগাচ্ছে। মুখে না বললেও তারা ঠিক সেই দিকটাতেই যাচ্ছে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার মতে এই সংঘাতে চীন ধীর গতিতে কিন্তু সক্রিয়ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছে এবং আমেরিকাকে ফাঁদে ফেলতে চাইছে। এছাড়াও গুঞ্জন রয়েছে যে চীনা বা রাশিয়া ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহযোগিতা করতে পারে, যা ইরানের অবস্থানকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করবে। এছাড়া গুজবের মতো শোনালেও একটা সংবাদ কিন্তু ভাইরাল হয়েছে। বিভিন্ন অ্যানালিটিক্স চ্যানেলে ইউটিউবের এই সংবাদটি আসছে, যদিও মেইন স্ট্রিম মিডিয়া এটি এখনও প্রকাশিত হয়নি। সংবাদে বলা হচ্ছে পাকিস্তান ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি মেসেজ দিয়েছে, ইসরায়েল যদি ইরানে কোনো পারমাণবিক হামলা চালায় তাহলে ইরানের প্রতিবেশী হিসেবে সেই হামলার রেডিয়েশন বা বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণ পাকিস্তানেও আসবে। তেজস্ক্রিয় বিকিরণকে আপনি একটা দেয়াল তুলে দিয়ে আটকে ফেলতে পারবেন না, কাঁটা তার দিয়ে সীমান্তে আটকে রাখতে পারবেন না, চলে আসবে সেটা প্রতিবেশী দেশগুলোতে, আরব দেশগুলোতে। পাকিস্তান বলেছে যদি ইরানের ওপর পারমাণবিক হামলা করা হয় পাকিস্তান
এর জবাব দেবে। যদিও এখনো আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এটা আসে নাই এবং এভাবে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য নিজ পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দেয় না। তারপরে এরকম একটা খবর বের হয়েছে। এছাড়া ইরানের আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, পাকিস্তান তাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তান বসে থাকবে না। পারমাণবিক রেডিয়েশনের প্রভাব যা পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত ছড়াবে, সেটি থেকে বাঁচতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র ইসরায়েলের ওপর ব্যবহার করতে বাধ্য হবে। আমি আবারও বলছি, এটা মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ নয়, এটি অ্যানালিটিক্স চ্যানেলগুলোতে বলা হচ্ছে। এবং এই যে অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবল আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কাতার এবং কুয়েতের তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে আমেরিকা সরাসরি অর্থনৈতিক লাভ হচ্ছে, কারণ তারা নিজেদের তেল ও ভেনেজুয়েলার তেল বিশ্ববাজারে অনেক বেশি দামে এবং বেশি পরিমাণে বিক্রি করতে পারছে। তেলের বাজারের এই পরিস্থিতির কারণে যুদ্ধে লিপ্ত হওয়া সত্ত্বেও ইরান এবং আমেরিকা উভয়ই ভিন্ন ভিন্ন দিক থেকে অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু দেখে আসব সর্বশেষ সংবাদগুলো কি বলছে। দর্শক, ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই কার্যকরভাবে হরমুজ প্রণালী অবরোধ করতে যাচ্ছে। এটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানিরা ভেবেছিল তাদের হাতে সব নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তেমন নয়। হরমুজ প্রণালী পরিষ্কার করতে ন্যাটো দেশগুলো সহায়তা করতে চায় এবং এটি করতে খুব বেশি সময় লাগবে না বলে জানান ট্রাম্প। তিনি উল্লেখ করেন, ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ ইতিমধ্যে সেখানে মাইন অপসারণকারী জাহাজ পাঠাচ্ছে। ইরানের সাথে দীর্ঘ নিবিড় আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, শেষ দিকে পরিবেশ বেশ বন্ধুত্বপূর্ণ ছিল এবং প্রায় সব বিষয়েই ঐক্যমত্য হয়েছে। তবে ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি হয়নি, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ইরান যেন তেল বিক্রি করে অর্থ উপার্জন করতে না পারে, সেজন্য ভেনেজুয়েলার মতো বড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি এখন সব অথবা কিছুই নয়, অল অর নাথিং পর্যায়ে আছে। এবং ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্র কম্পিউটারাইজড বুলেট এবং লেজারের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করছে বলে জানান ট্রাম্প। একে তিনি একটি সুন্দর দৃশ্য হিসেবে অভিহিত করেন। দর্শক, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই কার্যকরভাবে হরমুজ প্রণালী অবরোধ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীর অবরোধ দেয়, অর্থাৎ ইরান যে সমস্ত দেশকে তেল নেয়ার অনুমতি দিচ্ছে হরমুজ প্রণালী থেকে, সেগুলোকেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়, তাহলে ইরানের কি ক্ষতি হবে? ইরানের ক্ষতি হবে, কিন্তু তারা সারভাইভ করতে পারবে। মার্কিন ক্ষতি আরও বেশি হবে। কারণ হচ্ছে, সারা পৃথিবীতেই আরব দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ইরাক, এদের তেলগুলোই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান বন্ধ করে রেখে অল্প কিছু দিলেও এই তেলটা মার্কেটে যেয়ে তেলের দামটা কমিয়ে রাখবে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও এগুলোতে যাওয়ার জন্য বাধা দেয়, এগুলো যেতে না পারে, তেলের দাম আরও বাড়বে। মার্কেটে তেল আরও সংকট হবে এবং তেলের যদি সংকট হয়, ডলার কি জন্য তখন ব্যবহার হবে? মার্কিন ডলার এবং তেলের যে সম্পর্কটা, এটা কি ট্রাম্প বুঝতে পেরেছেন? যুক্তরাষ্ট্রের ডলার দিয়ে সারা পৃথিবী লেনদেন করে। যুক্তরাষ্ট্র জানে আমার ডলার সারা পৃথিবীর লাগবে। কেন? কারণ ডলার ছাড়া একটা সুইও এক দেশ থেকে আরেক দেশে কেনাবেচা হয় না। কেন সবাই ডলার দিয়ে লেনদেন করে? কারণ সবার কাছে ডলার আছে। কেন সবাই ডলার রেখেছে? কারণ তেল কেনার জন্য ডলার লাগে। আরব দেশগুলো ডলার ছাড়া স্বর্ণ দিয়েও তেল বিক্রি করে না। এবং আরব দেশ যেহেতু তেলগুলো ডলার ছাড়া বিক্রি করে না, সবাই তেল কেনার জন্য কৃত্রিমভাবে ডলারের মজুত করে রাখে।
তারা নিজস্ব মুদ্রায় মজুত করে না, স্বর্ণ মজুত করে না, অন্য কোনো দেশের ইউরোপের যে ইউরো আছে, চীনার যে ইউয়ান আছে, এগুলো মজুত করে না। কারণ এগুলো দিয়ে জমে গেলে কেনাকাটা করতে সমস্যা হবে। তেল কেনার জন্য সবচেয়ে বেশি ডলার ব্যবহার হয়। সবটাই তেলের জন্য ডলার ব্যবহার হয় এবং তারা ডলারটা মজুত করে রিজার্ভ কারেন্সি হিসেবে। এবং সবার ভেতরে যখন ডলার মজুত করার বা রিজার্ভ রাখার এই প্রবণতা তৈরি হয়, ডলারের প্রয়োজনের চাইতে অনেক বেশি চাহিদা তৈরি হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাগজের বিনিময়ে কাগজ দেয়, মেশিনে প্রিন্ট হয়, ডলার হয়ে বের হয়, সেই ডলার মানুষকে দিয়ে বিশ্বের যে কোনো জিনিস তারা কিনে ফেলতে পারে। যত খুশি ডলার তারা ছাপাতে পারে। তাদেরকে বলার কিছু নাই। যখন এই ডলারের চাহিদা কমে যাবে, মানুষ তেল কিনতে পারবে না, ডলার নিয়ে কি করবে? তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডলারের চাহিদা কমে গেলে ডলারের পতন ঘটবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যার ৩৯ ট্রিলিয়ন ডলার ঋণ আছে। মোট জাতীয় আয়ের চাইতে তার ঋণ বেশি। কোনো দেশের জাতীয় আয়ের চাইতে যদি ঋণ অর্ধেক হয়ে যায়, তখনই সেই দেশ দেউলিয়ার পথে চলে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আয়ের চাইতেও ঋণ বেশি। ৩৯ ট্রিলিয়ন, এখন বলা হচ্ছে ৪০ ট্রিলিয়ন। এই ৪০ ট্রিলিয়ন ডলার এত পরিমাণ, কেউ যদি প্রতিদিন ১০ মিলিয়ন ডলার করে খরচ করতে থাকে এবং সে যদি ঈসা আলাইহিসসালামের যুগ থেকে খরচ করতে থাকে, আজকে ২০২৬ বছর পরে ২০২৬ বছর ধরে সে যদি প্রতিদিন ১০ মিলিয়ন ডলার করে ব্যয় করে, তাও ৪০ ট্রিলিয়ন ডলার, ৪০ কেন ৩৫ ট্রিলিয়ন ডলারও সে খরচ করতে পারবে না। এটা এত বড় সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা ঋণ। সেই ঋণ নেয়ার পরেও তার অর্থনীতি শক্তিশালী। কেন? কারণ তার ডলার সে ইচ্ছামতো ছাপাইতে পারে এবং সারা দুনিয়াতে ডলারের চাহিদা আছে। আজকে বাংলাদেশ যদি টাকা ছাপায়, প্রচুর পরিমাণ টাকা মার্কেটে ছাড়ে, অনবরত টাকা আসতে থাকবে, সবার হাতে টাকা থাকবে, জিনিসপত্র তো ওভাবে বাড়বে না। তখন মানুষ ডাবল দাম দিয়েও জিনিস পাবে না। টাকা বেশি ছাপানো প্রত্যেকটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে, একমাত্র আমেরিকা বাদে। কারণ তার টাকা দিয়ে সারা পৃথিবী ডলার কেনে, দুঃখিত, তেল কেনে। আজকে ট্রাম্প এসে বলছেন, আমি হরমুজ প্রণালী অবরোধ দিব যাতে তেলের আরও সংকট তৈরি হয় এবং আমার ডলার আরও নিচে নেমে যায়। দর্শক, পরের সংবাদটি আমরা একটু দেখি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র হলো বড় ভাই এবং ইসরায়েল ছোট ভাই। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস ও এবিসির মতো সংবাদ মাধ্যমগুলোকে ভুয়া আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তারা জেনে শুনে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ইরানিরা এখন আলোচনার টেবিল ছেড়ে যায়নি বলে জানান ট্রাম্প। তিনি ভবিষ্যৎবাণী করেন যে তারা আবারও আলোচনায় ফিরে আসবে এবং আমেরিকার সব দাবি মেনে নেবে। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, আমি সব চাই। আমি ৯০ বা ৯৫% সন্তুষ্ট নই, আমি সব কিছু চাই। গত দিনের বৈঠক ইরানের যে প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে তারা অত্যন্ত স্মার্ট ও দক্ষ বলে মন্তব্য করেন ট্রাম্প। একদিনের মধ্যে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলে দাবি করেন ট্রাম্প। একদিনের মধ্যে একটা দেশকে ধ্বংস করতে হলে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে হয় এবং সেটা যে ট্রাম্পের আছে সেটি আমরা জানি। এখন কথা হচ্ছে, ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে ৪০০ কেজি, প্রায় ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম, যুক্তরাষ্ট্র যদি ইরানে বা ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় এবং ইরান যদি তার সাধারণ মিসাইলের ভেতরে এই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো ভরে তারপরে ইসরায়েলে নিক্ষেপ করে, ইসরায়েলেও তো পারমাণবিক রেডিয়েশন বা পরমাণুগত বিকিরণ ছড়িয়ে পড়বে। যাই হোক, ফক্স নিউজের মারিয়া বার্টিমোর যখন প্রশ্ন করেন যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে তবে তিনি দেশটিকে আরও ধ্বংস করবেন কিনা, উত্তরে ট্রাম্প সরাসরি বলেন, হ্যাঁ, আমি করব। এছাড়া ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান তাদের তেলের ৯৩% এবং দক্ষিণ কোরিয়া ৪৫% এই পথ দিয়ে আনে। এই দুই দেশে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন থাকলেও সংকটের সময় তারা যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সাহায্য করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জ্বালানি তেলের দাম নিয়ে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতির সমাধান হলে তেলের দাম কমবে। তিনি সতর্ক করে বলেন, যদি কোথাও পারমাণবিক বোমার ব্যবহার হয় তবে বিশ্ব শেয়ার বাজারে ধস নামবে। মারিয়া বাল্টিমোর এক প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন যে চীন বা অন্য কোনো দেশ যদি ইরানকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে তবে তাদের পণ্যের ওপর ৫০% ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে।
এছাড়া জিওপি ওয়াচ একটি সংবাদ প্রকাশ করেছে, দক্ষিণ লেবাননের বায়দা এলাকায় একটি ভবনে অবস্থান নিয়ে ইসরায়েলি পদাতিক বাহিনী এবং তাদের সহায়তায় আসা মেডিকেল ইভ্যাকুয়েশন টিমের ওপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। গত ২৪ মার্চের এই অভিযানে হিজবুল্লাহ সম্ভবত আলমাস টপ ডাউন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করেছে। বিশেষ বিষয় হলো, এই অভিযানের খবর হিজবুল্লাহ আগে ঘোষণা করেনি। আজ ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি তারা সামনে আনে। আমরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক দেখছিলেন ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলার ভিডিওটি। এছাড়া ইসরায়েলি নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান জোভিকা ফোগেল ট্রাম্পকে বিদ্রূপ করে বলেন, ডোনাল্ড, যদি গুলি করতেই হয় গুলি করো, হাঁসের মতো প্যাক প্যাক করো না। একটা সুপার পাওয়ারের সাথে কি ধরনের মশকরা করা হচ্ছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে না, ইসরায়েলই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। সারা জীবন আমরা দেখেছি কুকুর তার নাড়াচাড়া করে, এখন দেখছি লেজটা কুকুরকে নাড়াচাড়া করছে। এছাড়া ফার্স্ট নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণার পর হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকার মাঝপথ থেকে ফিরে গিয়েছে বলে জানায় ইরানের ফার্স্ট নিউজ। খায়েরপুর ও সালামান নামের এই ট্যাংকার দুটি সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের দিকে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করে। ইসলামাবাদে ইরান মার্কিন শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ট্রাম্প এই প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধ করার নির্দেশ দেন। তিনি সাফ জানান, এই আন্তর্জাতিক জলপথ দিয়ে কোনো জাহাজকে আসতে বা যেতে দেওয়া হবে না। এছাড়া হরমুজ প্রণালীর দিকে যুদ্ধজাহাজের অগ্রসর হওয়াকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি সতর্ক করে জানায়, এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর এবং চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইসরায়েল লেবাননের যে ভূখণ্ডগুলো দখল করেছে সেগুলো দেখতে গিয়েছেন নেতানিয়াহু। আমরা নেতানিয়াহুর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক, এই ছিল এখনকার পর্যন্ত আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।